हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, অন্যান্য সাবজেক্টের সিরিজের মতো আমরা চাইল্ড সাইকোলজি সিরিজও শুরু করেছি, তোমরা জানো যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো। তো আমরা এই শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা বিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটাতে প্রাইমারি টেটেতে 30 নম্বর থাকে, আপার প্রাইমারি টেটেতেও 30 মার্কস এই সাবজেক্টটা থেকে থাকবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সিটেটেও আমরা 30 মার্কস এখান থেকেই দেখতে পাই। তো প্রত্যেক টিচিং এক্সামের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো আমরা 5টা ক্লাস অলরেডি করে ফেলেছি। প্রথম ক্লাসেই আমি তোমাদের সিলেবাস বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে, যেখানে আমি 10টা আলাদা আলাদা টপিকে ভেঙেছিলাম। এই 10টা টপিক আমরা কমপ্লিট করলেই আমাদের যে কোনো টেটের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সিলেবাসটা এই চাইল্ড ডেভেলপমেন্টে। তো তার মধ্যে 5টা ক্লাসে আমরা দেখেছিলাম যে চাইল্ড ডেভেলপমেন্টের কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিয়েছিলাম, চাইল্ড ডেভেলপমেন্ট জিনিসটা কী, বা ডেভেলপমেন্টের কনসেপ্ট অ্যাকচুয়ালি কী, কত ধরনের ডেভেলপমেন্ট হয়, স্টেজ কতগুলো রয়েছে ডেভেলপমেন্টের। তারপরে আমরা যেটা দেখেছিলাম সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন কাকে বলে দেখেছিলাম, সামাজিকীকরণ, সামাজিকীকরণের যে ফ্যাক্টরগুলো রয়েছে প্রভাব বিস্তারকারী সেগুলো দেখেছিলাম আমরা। ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটি বা বংশগতির প্রভাব কী সেটাও দেখেছিলাম, পরিবেশের প্রভাব কী, এনভায়রনমেন্টের সেটাও দেখেছিলাম আমরা। এই সব কিছু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ আমরা 10টা যে চ্যাপ্টারে আমরা ভাগ করেছিলাম সিলেবাসটাকে, তার মধ্যে 2টো চ্যাপ্টার কমপ্লিট করেছি আমরা। একটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে সোশ্যালাইজেশন। এবারে 3 নম্বর চ্যাপ্টার আমাদের, এই 3 নম্বর চ্যাপ্টার যেটা, এটার নাম হচ্ছে থিওরি অফ ডেভেলপমেন্ট। এখানে মেনলি 3টে থিওরি নিয়ে আমরা আলোচনা করব, পেঁয়াজের থিওরি, কোলবার্গের থিওরি এবং ভাইগটস্কির থিওরি। মোস্ট ইম্পর্টেন্ট থিওরিজ এই 3টে রয়েছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং এই 3টে যে থিওরি রয়েছে, 3টে আলাদা আলাদা ডেভেলপমেন্টের। অর্থাৎ ডেভেলপমেন্ট অনেক ধরনের হয়, বিকাশ অনেক ধরনের হয়, আমরা জানি শারীরিক বিকাশ হয়, মানসিক বিকাশ হয়, বৌদ্ধিক বিকাশ হয়, প্রজ্ঞামূলক বিকাশ হয়, মরাল ডেভেলপমেন্ট যেটা বা নৈতিক বিকাশ হয়, তো ভাষার বিকাশ হয়। এইভাবে আমরা দেখব এই যে 3টে থিওরি আছে, তার মধ্যে পেঁয়াজের যে থিওরিটা, এটা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের থিওরি, যেটাকে বলা হয় থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা আজকে আমরা শিখব। এছাড়া আমরা দেখব এরপরে যে কোলবার্গের মরাল ডেভেলপমেন্টের থিওরি দেখব, এবং ভাইগটস্কির আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের থিওরি দেখব। তো ফ্রেন্ডস, চলো আমরা শুরু করে দিই আমাদের পেঁয়াজের থিওরি। পেঁয়াজে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সাইকোলজিস্ট আমাদের কাছে। এই পেঁয়াজেকেই বলা হয় যে চাইল্ড সাইকোলজির জনক, ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলা হয়। তাহলে শিশু মনস্তত্ত্বের জনক জাঁ পিয়াজে, ইনি সুইস একজন দার্শনিক ছিলেন বা মনস্তাত্ত্বিক ছিলেন। সুইস মানে সুইজারল্যান্ডে জন্ম হয়েছিলেন। তো এই যে পেঁয়াজে, এনার যে থিওরিটা সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি। অর্থাৎ তুমি যদি এখানে মরাল ডেভেলপমেন্ট খুঁজতে যাও, মানে নৈতিক বিকাশ, তাহলে তুমি সেটা পাবে না, কারণ পেঁয়াজের মরাল ডেভেলপমেন্টের থিওরিও রয়েছে, সেটা আলাদা, আমরা সেটা অন্য দিন পড়ব। পেঁয়াজের যেটা কগনিটিভ ডেভেলপমেন্ট, যার উপরে মূল কাজ করেছিলেন পেঁয়াজে, কগনিশানের উপরে, সেই কগনিশানের উপরে যে থিওরি উনি দিয়েছেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশদে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যে কোনো টেটের চাইল্ড ডেভেলপমেন্টের সেকশন থেকে একটা প্রশ্ন থাকেই পেঁয়াজি থেকে, একাধিক প্রশ্নও থাকতে পারে এই কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি থেকে। তো আমরা এটাকে ভালো করে বুঝে নেব। অনেকগুলো কনসেপ্ট রয়েছে, খুব ইন্টারেস্টিং এটা, এবং এটা আমরা বোঝার পরে তোমরা বুঝে নেবে ভালো করে। আমি যেভাবে বোঝাবো, আগেও বলেছি আবার বলছি, এই যে সাবজেক্টটা সাইকোলজি, এখানে টার্মগুলো ইংলিশে জানবে সব থেকে ভালো। যদিও আমি প্রত্যেকটা বাংলা তোমাদের বলে দিই, যেমন কগনিটিভ, এটাকে বাংলায় প্রজ্ঞামূলক বলা হয়, কিন্তু আমি বলবো তোমরা এই যে কগনিটিভ এই টার্মটা মুখস্থ করা ভালো, প্রজ্ঞামূলকটা না মনে রাখলেও হবে, বাংলাটা মনে রাখার প্রয়োজন হয় না, কারণ বেশিরভাগ গবেষণাই কিন্তু ইংলিশে হয়েছে এখানে। তো বেশ, তো আমরা স্টার্ট করতে চলেছি আমাদের ক্লাস। তো তার আগে আমি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা বন্ধুদের সঙ্গে এবং লাইক করবে, আর অবশ্যই যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করবে, এবং এর আগে যে 5টা ক্লাস আমি করিয়ে দিয়েছি চাইল্ড ডেভেলপমেন্টের, সেগুলো অবশ্যই দেখে আসবে তোমরা। যদি ভালো লাগে আমার সেই ক্লাসগুলো, ইনফরমেটিভ মনে হয়, শিখতে পারছো বলে মনে হয়,
তবেই কিন্তু এই ক্লাসটা দেখবে, না হলে চলে যাবে স্কিপ করে। তো ফ্রেন্ডস চলো আমরা স্টার্ট করি আমাদের ক্লাস নাম্বার 6। তো ফ্রেন্ডস প্রথমে আমাদের জানতে হবে যে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট জিনিসটা কি, অর্থাৎ কগনিশন জিনিসটা কি। কগনিশন থেকে কগনিটিভ শব্দটা এসেছে। তো কগনিশন মানে কি? কগনিশনের সঙ্গে তুমি কানেক্ট করতে পারো নলেজকে। এটা অ্যাকচুয়ালি নলেজ ডেভেলপমেন্ট আমরা বলতে পারি। সামান্য ডিফারেন্স রয়েছে নলেজের সঙ্গে কগনিশনের। প্রজ্ঞা, এটা বাংলা হচ্ছে প্রজ্ঞা, আর নলেজের বাংলা হচ্ছে জ্ঞান। তো ফ্রেন্ডস এটা কি অ্যাকচুয়ালি? একটা শিশু বা যে কোনো ব্যক্তি, একটা ধরে নাও, আমাদের ভিতরে যে থিঙ্কিং প্রসেসটা রয়েছে সেটা কিভাবে কাজ করে। তাহলে চিন্তন ক্ষমতা, থিঙ্কিং প্রসেস যেটাকে আমরা বলি, থিঙ্কিং প্রসেস, কিভাবে আমরা চিন্তা করি, কিভাবে আমরা ভাবি কোনো কিছু, এই যে থিঙ্কিং প্রসেস যেটা, এটাই অ্যাকচুয়ালি কগনিশন। থিঙ্কিং প্রসেসকেই বলা হয় কগনিশন, অন্য কিছু না। তো এই থিঙ্কিং প্রসেসের দ্বারা আমরা কি কি করতে পারি? চিন্তন শক্তির দ্বারা আমরা কি কি করি ফ্রেন্ডস? রিমেম্বারিং। কোনো কিছু আমরা আগে শুনেছি বা আগে শিখেছি সেটাকে আমরা মনে করি, মেমোরাইজ করি আমরা কোনো কিছু, এটা হতে পারে। আন্ডারস্ট্যান্ড বা কম্প্রিহেন্ড, কোনো নতুন জিনিস শিখছো, কোনো ইনফরমেশান, সেটাকে তুমি বুঝবে কিভাবে? নিজের মতো করে তো তোমাকে বুঝতে হবে। তাহলে এই যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা, এই যে কম্প্রিহেনসিভ যে পাওয়ারটা, এটাই হচ্ছে কগনিশন, অন্য কিছু না। তো কগনিশন কত সহজ জিনিস বুঝে গেছো যে কগনিশন মানে হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা চিন্তন করি বা চিন্তা করি, আমরা মনে করি, স্মৃতি রোমন্থন করি, আমরা কোনো কিছু বুঝতে পারি, বোধ হয় কোনো কিছুর আমাদের, এটাকেই আমরা এক কথায় বলি কগনিশন। তো এই কগনিশন কিভাবে ডেভেলপ করে একটা শিশুর মধ্যে, আমাদের সাইকোলজিতে যা কিছু আলোচনা হয় ফ্রেন্ডস মনে রাখবে সেটা হচ্ছে একদম 0 থেকে 18, এই বয়স 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত একটা মানুষের জীবনের এই টাইমটাতেই কিন্তু যত কিছু গবেষণা যা কিছু হয়েছে এইটার মধ্যেই। কারণ আমাদের সাবজেক্টটার নাম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, শিশুদের ডেভেলপমেন্ট। তো এই 0 থেকে 18 বছর হচ্ছে অ্যাডাল্টহুড। তো এই 0 থেকে একদম অ্যাডাল্টহুড পর্যন্ত এই যে সময়টা, এর মধ্যেই কিভাবে এই কগনিশন ডেভেলপ করে একটা বাচ্চার মধ্যে, এই নিয়েই কিন্তু পিঁয়াজে গবেষণা করেছে। তো যে তথ্যগুলো তোমাদের জানতে হবে ফ্রেন্ডস, বলার তো অনেক কিছু রয়েছে এখানে, অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু বেশি আমাদের জেনে লাভ নেই। আমাদের প্রয়োজন হচ্ছে কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো, ততটুকুই আমরা জানবো যেটা প্রয়োজন। তো মনে রাখবে এই যে পেঁয়াজি ব্যক্তিটা, এনারকে বলা হয় র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। এই টার্মটা মনে রাখবে তোমরা, যেগুলো প্রয়োজন এক্সামে সেগুলো বলে দিচ্ছি আমি। র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, কনস্ট্রাকটিভিস্ট, কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাকশন থেকে এসেছে কনস্ট্রাকটিভিজম। এই টার্মটা মনে রাখবে। কনস্ট্রাকটিভিজম মানে হচ্ছে নির্মিতিবাদ, নির্মিতিবাদ বাংলাতে বলা হয়। এই যে পেঁয়াজে ছিলেন, ইনি নির্মিতিবাদে বিশ্বাসী ছিলেন, কনস্ট্রাকটিভিজমে বিশ্বাসী ছিলেন। ইনি গিভ অ্যান্ড টেক প্রসেসে বিশ্বাসী ছিলেন না। এটা আগে তোমরা ভালো করে বুঝে নাও যে গিভ টেক প্রসেসটা কি। শিক্ষাদানের ক্ষেত্রে বা একটা শিশু কোনো নতুন জিনিস শিখবে, এই ক্ষেত্রে আগেকার দিনে গিভ অ্যান্ড টেক প্রসেস ছিল। শিক্ষক শেখাতেন, বাচ্চারা সেটা শিখে যেত। অর্থাৎ এখানে শুধুমাত্র যেটা কেন্দ্রীয় চরিত্র সেটা হচ্ছে শিক্ষক। অর্থাৎ শিক্ষক কোনো তথ্য দেবেন, ডেটা দেবেন, তিনি নলেজের ভান্ডার, তিনি বলে দেবেন, বাচ্চারা শিখে যাবে। তিনি ডিকটেট করে যাবেন, শিশুরা শিখে যাবে। শিশুরা এখানে অবহেলিত। মেন ক্যারেক্টার যেটা সেন্ট্রাল ফিগার সেটা হচ্ছে টিচার। কিন্তু এই মতের পরিবর্তন হয়ে যায় এবং চলে আসে নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম। এই মত অনুযায়ী নলেজ দেয়া যায় না। এখানে শব্দটা ছিল গিভ। এখানে বলা হচ্ছে যে নলেজ যেটা জ্ঞান, এই জ্ঞান টিচার দেবে ছাত্রদের। এইবার পেঁয়াজে প্রশ্ন করেছিলেন যে নলেজ যদি দেবার জিনিস হয়, জ্ঞান যদি দেবার জিনিস হয়, তাহলে শিক্ষক যখন ক্লাসে পড়ান, সেখানে 30 জন ছেলে আছে, তাহলে 30 জন ছেলেরই একই সাথে শেখা উচিত। যে কথাটা উনি শেখাচ্ছেন
সবাই তো শুনছে তার কথাটা, তাহলে নলেজ যদি দেবার জিনিস হয় তাহলে সেম নলেজ ওই 30 জন বাচ্চারই হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা তো হয় না। কেউ অল্প জানে, কেউ অনেকটা শিখতে পারে সেখান থেকে, কেউ কিছু শিখতেই পারে না। সেই কারণে পেঁয়াজে বলেছিলেন যে নলেজ কখনো দেয়া যায় না, নলেজ সবসময় তৈরি করা হয়। কি বলা হচ্ছে এখানে খুব ভালো করে বুঝতে হবে যে নলেজ দেয়া যায় না, জ্ঞান দেয়া যায় না, জ্ঞান তৈরি হয়। কে তৈরি করবে? শিক্ষক না। এইখানেই চেঞ্জ হয়ে গেছে আইডিয়াটা, যে শিক্ষক নলেজ তৈরি করেন না, নলেজ শিশুরা তৈরি করে। শিশু যে বাচ্চাটা রয়েছে ক্লাসে, যে লার্নার যে রয়েছে, সে নিজেই নলেজ তৈরি করবে, কনস্ট্রাক্ট করবে একটা প্রসেসের মাধ্যমে, থিঙ্কিং প্রসেস, যেটাকে কগনিশন বলা হয়, আগেই আমরা দেখেছি। তো কগনিটিভ প্রসেসের মাধ্যমে একটা বাচ্চা নিজের ভিতরে জ্ঞান কনস্ট্রাক্ট করে, জ্ঞান তৈরি করে, জ্ঞান নির্মাণ করে। সেই জন্য এই মতবাদটার নাম হচ্ছে নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম। পেঁয়াজে এই মতে বিশ্বাসী ছিলেন। তো বিষয়টা বোঝা গেছে যে এই মতবাদ অনুযায়ী, ওই জন্য ওনাকে বলা হয় র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট, পেঁয়াজেকে বলা হয়। তো এই ভাইগটস্কিও এটাতেই বিশ্বাসী ছিলেন, ভাইগটস্কিও কিন্তু ওই কনস্ট্রাকটিভিস্টই ছিলেন। তো ভাইগটস্কির সময় সেটা বলবো আমি। তো দেখো এই যে কনস্ট্রাকটিভিজম, নলেজ কনস্ট্রাকশন হচ্ছে, কীভাবে হচ্ছে, এই প্রসেসটারই যে থিওরি দিয়েছেন পেঁয়াজে, সেটাই হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট থিওরি অথবা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। একই, তুমি এটাকে কনস্ট্রাকটিভিস্ট থিওরিও বলতে পারো, বা তুমি এটাকে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বলতে পারো, এটাকে আবার স্টেজ থিওরিও বলা হয়। অনেকে এটাকে স্টেজ থিওরি বলেছে, অনেকে আবার এটাকে জেনেরিক এপিস্টেমোলজিক্যাল থিওরিও বলেছে। কারণ পেঁয়াজে নিজেকে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট, তো বিভিন্ন যারা মনস্তাত্ত্বিক রয়েছেন তারা পেঁয়াজেকে বলেছে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট, কিন্তু পেঁয়াজের নিজেকে কি বলতেন? উনি নিজেকে বলতেন যে জেনেরিক এপিস্টেমোলজিস্ট, জেনেরিক এপিস্টেমোলজিস্ট এটা বলতেন। এপিস্টেমোলজি কি ফ্রেন্ডস? এপিস্টেমোলজি হচ্ছে স্টাডি অফ নলেজ, জ্ঞানের চর্চা, স্টাডি অফ নলেজ, এটাকে বলা হয় এপিস্টেমোলজি। জেনেরিক মানে কি? জেনারেল থেকে এসেছে, জেনারেল থেকে এসেছে, যেটা সাধারণ। অর্থাৎ পেঁয়াজে বলতে চাইছে যে এই যে জ্ঞান তৈরি করার যে প্রসেসটা মনের ভেতরে চলে আমাদের, এই যে থিঙ্কিং প্রসেসটা, এই প্রসেসটা সমস্ত শিশুর ক্ষেত্রে সেম। এই প্রসেসটা আলাদা আলাদা হয় না। মানে একটা শিশু, যে ভারতবর্ষের একটা শিশু, বাচ্চা, একটা ইন্ডিয়ান একটা ছেলে, সে যেভাবে নলেজ কনস্ট্রাক্ট করে, আমেরিকান একটা শিশু সে অন্যরকমভাবে নলেজ কনস্ট্রাক্ট করবে এরকম নয়। প্রসেসটা সব জায়গায় সেম। এটা কালচার, সোসাইটি, রিলিজিয়ান বা কান্ট্রি ভেদে আলাদা আলাদা হয় না, এটা সবার জন্য সেম হয়। ওই জন্য এটাকে জেনেরিক বলা হয়। এবং কিসের এটা? এই প্রসেসটা স্টাডি অফ নলেজ, নলেজ চর্চা, জ্ঞান চর্চা। সেই জন্য পেঁয়াজেকে বলা হয় জেনেরিক এপিস্টেমোলজিস্ট। তো এই থিওরিটাও সেটা। তো এইবার আমরা চলে আসি আমাদের পেঁয়াজের থিওরিটার মধ্যে, যে অ্যাকচুয়ালি পেঁয়াজে কি বলেছেন আমাদের। তো এই কনস্ট্রাকটিভিজম থিওরি পেঁয়াজের বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বোঝার জন্য একটা টার্ম তোমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে। এই টার্মটা যদি আমরা না জানি তাহলে থিওরিটার কিছুই বোধগম্য হবে না। এই টার্মটাকে বলা হয় স্কিমা, SCHEMA। এর বাংলা কিছু হয় না, বাংলাতেও এটাকে স্কিমাই বলা হয়। তাহলে দেখেছো এর বাংলাও নেই, এখানে টার্মটাই রয়ে গেছে, এটা কি বাংলাতে লিখে দেওয়া হয়েছে, স্কিমা বলা হয় এটাকে। এটা প্রথম কিন্তু পেঁয়াজে ব্যবহার করেনি। MCQ এর জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে এই যে স্কিমা টার্মটা বা স্কিমার যে ধারণা, এটা সর্বপ্রথম দিয়েছিলেন আর্ট বার্টলেট বলে একজন। আর্ট বার্টলেট নামটা তোমরা লিখে নেবে অবশ্যই। এই মনস্তাত্ত্বিক যিনি রয়েছেন, ইনি প্রথম স্কিমার আইডিয়া দিয়েছিলেন, স্কিমার ধারণা দিয়েছিলেন। পরবর্তীকালে আরও অনেক মনস্তাত্ত্বিক এই ধারণাটার ব্যাখ্যা করেন, তার মধ্যে পেঁয়াজে একজন। তো আমরা যেহেতু পেঁয়াজে শিখছি, তাহলে পেঁয়াজে স্কিমা বলছেন কি সেটা আমরা জানবো, যে স্কিমা জিনিসটা কি। যেটা একটু আগেই আমি তোমাদের কগনিশন বোঝানোর জন্য বললাম, এইটাই হচ্ছে স্কিমার ডেফিনিশন অ্যাকচুয়ালি। বাংলাতে তোমরা যদি বই খোলো দেখবে লেখা আছে স্কিমার সংজ্ঞাতে, যে স্কিমা হলো কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন।
এটা হচ্ছে সংজ্ঞা বাংলাতে। এবার সংজ্ঞা শুনে বেশ খটোমটো মনে হলো। এটাই যদি তোমরা কোনো ইংলিশ বই খোলো, সেখানে যদি ডেফিনেশন দেখো তোমরা স্কিমার, সেখানে দেখবে লেখা আছে যে দিস ইজ এ প্রসেস, এ মেন্টাল প্রসেস অফ অর্গানাইজিং ইনফরমেশান অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। কি এটা? এটা হচ্ছে একটা মেন্টাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমাদের মাইন্ড কি করে, যে নতুন নতুন ইনফরমেশানগুলো আসছে আমাদের মনের ভিতরে, সেগুলোকে অর্গানাইজ করে, সেগুলোকে একত্রীভূত করে, সেগুলোকে একটা সাংগঠনিক রূপ দেয়, একটা একক রূপ দেয়, সেইটা কি স্কিমা বলা হয়। এইবার বিষয়টাকে আমি বুঝিয়ে বলছি তোমাদের। কি যে কোনো নতুন ইনফরমেশান একটা শিশুর মনে প্রবেশ করছে, যে কোনো, যেটা শিশুটা যার সঙ্গে পরিচিত ছিল না। অর্থাৎ শিশুটা ধরো আম, এই যে ফলটা, এটাকে চেনে। একটা বাচ্চা একদম, তাকে তুমি আম দেখিয়েছো একটা, তাকে বলেছো যে এটার নাম হচ্ছে আম, তাহলে এই নলেজটা তার ভিতরে রয়েছে। এইবার তুমি সেই শিশুটাকে একটা কাঁঠাল দিচ্ছ, কাঁঠাল দেখাচ্ছ, সে তখন কম্পেয়ার করছে আমটাকে কাঁঠালটাকে, কিন্তু সে ধরতে পারছে না যে এটা কী। তখন তাকে তুমি বলছো যে এই যে আমটা দেখেছিলিস না, ওটাও একটা খাবার জিনিস, ওটা একটা ফল, এই কাঁঠালটাও হচ্ছে একটা ফল, কিন্তু এর নাম হচ্ছে আম আর এটার নাম হচ্ছে কাঁঠাল, দুটোই কিন্তু খেতে মিষ্টি। তো এই যে একটা নতুন তথ্য বাচ্চাটার মধ্যে প্রবেশ করলো, এই তথ্যটা তার মাইন্ড কি করছে, তার মন কি করছে, প্রসেসিং করছে, যে এই তথ্যটাকে আমার ব্রেনের ভিতরে, আমার মাইন্ডের ভিতরে এটাকে কি করব, ইনকর্পোরেট করব, এই তথ্যটাকে সংগ্রহ করতে হবে। যে পদ্ধতির মাধ্যমে মনে সংগ্রহিত হচ্ছে এইটাকেই বলা হয় স্কিমা। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে একদম বিষয়টা। যে কোনো নতুন তথ্য যখন একটা শিশুর মনের ভেতর প্রবেশ করে, সেই শিশুর মাইন্ড যে প্রসেসে, যে থিঙ্কিং প্রসেসের মাধ্যমে সেটাকে আয়ত্ত করে, সেটারই নাম হচ্ছে স্কিমা। এবার প্রশ্ন হচ্ছে, স্কিমা কি একটা থাকে? না, স্কিমা অনেক থাকে। বিষয়টা কি, যেমন আমাদের যে 5টা সেন্স রয়েছে, বাচ্চাটারও 5টা সেন্স রয়েছে। সে দেখছে, তাহলে দৃষ্টির মাধ্যমে সে তথ্য সংগ্রহ করছে, যে দেখছে আচ্ছা এই যে পেনটা রয়েছে এটাকে এরকম দেখতে, এরপরে তাকে যদি একটা রুমাল দেখানো হয় সে দেখবে বা এটাকে তো অন্য রকমের দেখতে, এটা স্পর্শটাও আলাদা, তাহলে দেখছে, স্পর্শ করছে, তারপর একটা গান শুনছে, কেউ কিছু ভাষা বলছে সেটা শুনছে, কিছু টেস্ট নিচ্ছে, তাহলে এই যে আলাদা আলাদা ইনফরমেশানগুলো ঢুকছে তার মাইন্ডে, প্রসেসটা সেম কিন্তু আলাদা আলাদা ক্যাটেগরিতে তার ভিতরে সেগুলো এন্ট্রি নিচ্ছে। এই যে আলাদা আলাদা ক্যাটেগরি হচ্ছে, এইগুলি হচ্ছে এক একটা স্কিমা। বিষয়টা বোঝা গেল? তাহলে দুটো আলাদা ইনফরমেশান কিন্তু একই স্কিমার ভিতরে এন্ট্রি নেয় না, দুটো আলাদা আলাদা ইনফরমেশান দুটো বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে তার মাইন্ড। আমাদের মাইন্ড কিন্তু এই যে ইনফরমেশানগুলো আসছে, তথ্যগুলো আসছে বাইরে থেকে, এগুলোকে আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করে নেয়। এইগুলোই হচ্ছে এক একটা স্কিমা। এইবার এদের মধ্যে অর্গানাইজেশন হয়। শিশু কখনোই কিন্তু সবসময় শিশু কি করে, একটা সামঞ্জস্য বিধান করে চলতে চায়। সেই যে সামঞ্জস্য করছে, এটা কি বলা হয় ইকুইলিব্রিয়াম। একটু পরেই আমরা এই আইডিয়াটাতে আসবো। ইকুইলিব্রিয়াম করে সে একত্র করে এই ইনফরমেশানগুলোকে, এই ক্যাটেগরিগুলোকে, একেই বলা হয় অর্গানাইজেশন। এরপরে এই টার্মটাতে আসবো আমরা। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আশা করবো যে স্কিমা জিনিসটা কি তোমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই, স্কিমাটা তোমরা বুঝে ফেলেছো স্কিমা কি। এইবার আমাদের জানতে হবে, পেঁয়াজে বলছেন যে একদম বাচ্চা, একদম জন্মেছে, বাচ্চাটা এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই 0 থেকে 18 বছর পর্যন্ত, যখন অ্যাডাল্টহুড বাচ্চাটা 18 ইয়ার্স বা 19 ইয়ার্স বলে অনেকে, এই বয়স পর্যন্ত এই যে স্কিমা বাচ্চাটার ভিতরে ধীরে 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 স্কিমা বাড়তে থাকে। এখন এইটুকু স্কিমা রয়েছে ধরো, এই স্কিমার পরিধিটা বাড়বে আস্তে আস্তে। এটা 2 বছর বয়সের ধরো স্কিমা, এটা 1 বছর বয়সের স্কিমা, এটা ধরো 10 বছর বয়সের স্কিমা। তাহলে দেখতে পাচ্ছ যে স্কিমার পরিধিটা ধীরে ধীরে বাড়ছে। কীভাবে? এর অ্যান্সারই হচ্ছে পেঁয়াজের থিওরি। তাহলে খুব সহজে তোমরা বুঝে গেছো বিষয়টা, যে স্কিমাটা অলরেডি রয়েছে শিশুটার মধ্যে, সেই স্কিমাটা বয়সের সঙ্গে সঙ্গে কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিভাবে বাড়ছে স্কিমাটা, মানে এটাকে আমরা বলতে পারি জ্ঞানের পরিধি কীভাবে বাড়ছে বাচ্চাটার মধ্যে, এই থিওরিটাই হচ্ছে পেঁয়াজে দিয়েছেন। এটারই নাম হচ্ছে কগনিটিভ থিওরি। তো এইবার আমরা দেখি যে পেঁয়াজে অ্যাকচুয়ালি এই থিওরিতে কি বলেছেন, যে কীভাবে বাড়ে। বেশ, তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যারা নতুন এসছো এবং শেয়ার করবে ভিডিওগুলোকে।
তো দেখো পেঁয়াজে 4টে প্রসেসের কথা বলেছেন, 4টে বিষয় যেটা স্কিমা ডেভেলপমেন্টে প্রভাব বিস্তার করে। এই 4টে কি আমরা ভালো করে দেখে নিই। এই 4টে বিষয় কি? প্রথম পেঁয়াজে যেটা বলেছেন সেটা হচ্ছে পরিণমন। পরিণমন তোমরা সবসময় আবার বলছি ইংলিশ টার্মগুলো মনে রাখবে, বাংলাগুলো নয়। ইংলিশে এটাকে বলা হচ্ছে ম্যাচিউরেশন। ম্যাচিউরেশন। তো ফার্স্ট যেটা পেঁয়াজে বলেছেন স্কিমা ডেভেলপমেন্টের জন্য লাগবে সেটা হচ্ছে ম্যাচিউরেশন। কিসের ম্যাচিউরেশন, কিসের পরিণমন? সেটা হচ্ছে পেশি এবং স্নায়ুতন্ত্র, অর্থাৎ বাচ্চাটার আগে শারীরিক বিকাশ হতে হবে। পেঁয়াজের মতে বাচ্চাটা শারীরিক বিকাশ যদি ভালোভাবে না হয় তাহলে কগনিটিভ বিকাশও ভালোভাবে হবে না। ভালো করে বোঝো, সাইকোলজি হচ্ছে কনসেপ্ট, আর কিছু নয়। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় যে কোনো কোশ্চেনের অ্যান্সার নিমেষে করে দেবে তোমরা। কারণ এমনভাবে প্রশ্নগুলো দেয় তোমরা কিন্তু বই মুখস্থ করে করতে পারবে না, এগুলো ধরতে পারবে না ঠিক কোন জায়গা থেকে দিয়েছে এগুলো। এইগুলো শুধুমাত্র ইনফরমেশান হলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে ডেটা বা ইনফরমেশান বেসড কোশ্চেন কিন্তু খুব কম আসে সাইকোলজিতে, সবসময় কনসেপ্ট বেসড কোশ্চেন দেয়। তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় চুটকি বাজিয়ে অ্যান্সার করবে তোমরা যে কোনো প্রশ্নে। তাহলে পেঁয়াজে বলছেন যে ম্যাচিওর হতে হবে বাচ্চাটাকে, তাহলে ম্যাচিউরেশন আসতে হবে তবে কগনিশন ডেভেলপ করবে। অর্থাৎ এবার ম্যাচিওর হতে হবে মানে কি, স্নায়ুতন্ত্র যে নার্ভাস সিস্টেম রয়েছে সেই নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করতে হবে, যে পেশিগুলো রয়েছে, যে মাসেলগুলো রয়েছে বাচ্চাটার, সেই মাসেল ডেভেলপ করতে হবে, তারপরে স্কিমা ডেভেলপমেন্টের হবে। তাহলে প্রথম হচ্ছে ম্যাচিউরেশন বা পরিণমন বাংলায়। 2 নম্বর যে বিষয়টা প্রভাব বিস্তার করে স্কিমা ডেভেলপমেন্টে, সেই 2 নম্বরটা হচ্ছে এক্সপেরিয়েন্স। আগে বাংলাটা লিখি অভিজ্ঞতা, বাংলাতে আমরা এটাকে বলবো অভিজ্ঞতা, ইংলিশে আমরা বলবো এক্সপেরিয়েন্স। তো এই এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা জিনিসটা কি? পেঁয়াজে বলছেন বাচ্চারা শিখছে কিভাবে, প্রজ্ঞার বিকাশ কিভাবে হচ্ছে, বস্তু সম্পর্কে জ্ঞান কিভাবে অর্জন হবে বস্তুর সংস্পর্শে এসে। ভালো করে বুঝে নাও ফ্রেন্ডস, বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন হবে কিভাবে, বস্তুর সংস্পর্শে আসতে হবে, সংস্পর্শে এসে প্রতিক্রিয়া করতে হবে, তবে জ্ঞান হবে। মানে এই যে কলমটা, এই কলমটা সম্পর্কে নলেজ কিভাবে হতে পারে একটা শিশুর, এই কলমটাকে হাতে নিয়ে শিশুরা কলমটাকে ধরবে। এবার দেখো এই যে কলমটাকে ধরছে, এই ধরার জন্য আগে তার পেশির ডেভেলপমেন্ট হতে হচ্ছে কি না। পেশির ডেভেলপমেন্ট যদি সঠিকভাবে না হয় বাচ্চারা ধরতেই পারবে না, এটাকে গ্র্যাস্প করতে পারবে না। প্রতিবর্ত ক্রিয়া এগুলো, গ্র্যাসপিং, সাকিং মানে চোষা, ধরা, এগুলো প্রতিবর্ত ক্রিয়া যেটা বাচ্চার মধ্যে হয় 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত। এটাও বলবো একটু পরে আমরা। তো এটার জন্য তো আগে তার পেশির ডেভেলপমেন্ট হতে হবে, নার্ভাস সিস্টেমের বিকাশ হতে হবে। তো আগে নার্ভাস সিস্টেম, তার যে স্নায়ুতন্ত্রের বিকাশ হতে হবে, তবে সেটাকে ধরতে পারবে। তাহলে এবার ধরলো সে, ধরার ফলে এইবার তাকে তুমি যদি এই রুমালটা দিয়ে দাও, এই রুমালটাও সে নেবে হাতে, তারপরে এই দুটোকে কম্পেয়ার করবে যে কোনটা ভারী কোনটা হালকা, এইভাবে সে জ্ঞান নেবে, এটাকে খুলবে, এটাকে দেখবে, লিখবে। তাহলে এইটাই হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স। তাহলে বস্তুর সংস্পর্শে আসতে হবে বাচ্চাটাকে, তবেই তার মধ্যে স্কিমা ডেভেলপমেন্ট করবে। নাম্বার 3, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাকে বাংলায় বলা হয় সামাজিক মিথস্ক্রিয়া। কি বললাম ফ্রেন্ডস? সামাজিক মিথস্ক্রিয়া বলা হয়। এটাকে ইংলিশে বলা হয় সোশ্যাল ইন্টারঅ্যাকশন। সোশ্যাল ইন্টারঅ্যাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া, এই জিনিসটা কি? এটা বলতে চাইছেন পেঁয়াজে যে একটা শিশু যে রয়েছে সে কি করবে, তার যে ছোট্ট যে গণ্ডি সেখান থেকে সে বেরিয়ে আসবে একটা বড় সমাজের মধ্যে, এবং সেখানকার যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে সে মিথস্ক্রিয়া ঘটবে, সে কথোপকথন করবে, তাদের কাছ থেকে জানবে। অর্থাৎ তার স্কিমা ছোট, অলরেডি যার স্কিমা বড় রয়েছে, যার জ্ঞানের পরিধি বেশি, তার কাছ থেকে সে জ্ঞান লাভ করবে, শিখবে। তাহলে প্রথম শুরু হবে মায়ের হাত দিয়ে, মা তাকে হেল্প করবে পড়তে,
নামতাই হোক, সেটা কোনো কবিতা হোক, কোনো ছড়া হোক, সেটা পড়তে সাহায্য করবে। তারপরে সে স্কুলে যাবে, স্কুলের টিচার সাহায্য করবে তাকে, সহপাঠীরা সাহায্য করবে, তার বন্ধুবান্ধবরা সাহায্য করবে, প্রতিবেশীরা, সব জায়গায় এখানে ইন্টারাকশান হবে। এটাই হচ্ছে সোশ্যাল ইন্টারাকশান। এর মাধ্যমে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়, ভাষারও ডেভেলপমেন্ট হয় এর মাধ্যমে। তো এইটাই হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। এরপরে হচ্ছে লাস্ট যেটা পিয়াজে বলেছেন, এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ স্কিমা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এটার নাম হচ্ছে বাংলায় ভারসাম্য, আর ইংলিশে এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম, কোনো বইয়ে তোমরা এটাকে ইকুইলিব্রেশন লেখা আছে দেখবে। তো এইটাই হচ্ছে বাংলাতে ভারসাম্য বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্কিমা ডেভেলপমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো ফ্রেন্ডস, ভিডিও অবশ্যই বড় হবে এই থিওরিগুলো আলোচনার জন্য, তো তোমরা অবশ্যই স্কিপ করবে না, দেখতে থাকবে। এগুলো একটু বড় হবে ভিডিওগুলো, না হলে যদি না শেষ হয় আমি দুটো পার্টেও করে দেবো এটাকে। তো আমরা এবার ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস। যে ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, এটা অবশ্যই জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। তো ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য, এটা বোঝাতে গিয়ে পেঁয়াজে দুটো প্রসেসের কথা বলেছেন। যে একটা শিশুর মধ্যে যে স্কিমাটা রয়েছে, সে স্কিমাটা যদি এটাকে আমরা এক্সিস্টিং স্কিমা ধরে নিই, এক্সিস্টিং স্কিমা, একটা শিশুর মধ্যে অলরেডি একটা স্কিমা রয়েছে, এক্সিস্টিং স্কিমা। এইবার তুমি একটা নতুন ইনফরমেশান দিচ্ছ, নিউ ইনফরমেশান। তাহলে নতুন একটা ইনফরমেশান যখন বাচ্চাটার মধ্যে আসছে, ঠিক যেমন যে উদাহরণটা আমি দিয়েছিলাম, যে একটা আম সম্পর্কে বাচ্চারা জানে অলরেডি, এই আমের সম্পর্কে যে জ্ঞান, এটাই হচ্ছে ওর এক্সিস্টিং স্কিমা। এবার তুমি ওর হাতে একটা কাঁঠাল দিয়েছো, তাহলে এটা হচ্ছে একটা নিউ ইনফরমেশান, একটা নতুন তথ্য। এই তথ্যটা ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেয় না বাচ্চাটার ভিতরে, ওর মধ্যে কিছু সন্দেহ আছে, এটাকে দেখি দেখবো ভুরু কুচকাবে, ওকে যদি এটা কিরে, ও ভুরু কুচকাবে, কারণ আগে কোনো দিন যদি না দেখে থাকে কাঁঠালটা, তাহলে ও বেশ অবাক হবে। এই যে স্থিতিটা ওর মনের মধ্যে হচ্ছে, এটাকে বলা হয় ডিজ ইকুইলিব্রিয়াম। ডিজ ইকুইলিব্রিয়াম। ফ্রেন্ড, বোঝা গেছে? সর্বপ্রথম যখনই কোনো নতুন ইনফরমেশান বাচ্চাটার মধ্যে আসবে, তখনই একটা অস্থির অবস্থার সৃষ্টি হবে, এটাকে বলা হচ্ছে ভারসাম্যহীনতা, ডিজ ইকুইলিব্রিয়াম। একটা অস্থির চাঞ্চল্য সৃষ্টি হয়ে যাবে ওর মনে। এটা কি, এটা আমি বলতে পারছি না, আমি জানি না, এটাকে আমি দেখিনি, এটা কি জিনিস। এই যে মনের চঞ্চলতা আসছে, এই স্টেটটার নাম হচ্ছে ডিজ ইকুইলিব্রিয়াম। বাচ্চারা চাইবে কি, সব সময়, আগেই বলেছি আমি, সব সময় সাম্য প্রতিষ্ঠা করতে চাইবে, ও সব সময় ব্যালেন্স করতে চাইবে, অর্থাৎ ও আসতে চাইবে ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়ামে ও আসতে চাইছে, ও ভারসাম্যে আসতে চাইছে, কিন্তু আসতে পারছে না, ডিজ ইকুইলিব্রিয়াম আছে। এই ডিজ ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে আসার দুটো প্রসেস পেঁয়াজে বলেছে। কি দুটো প্রসেস? একটার নাম হচ্ছে অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন, বাংলাতে এটাকে বলা হয় অভিযোজন, অভিযোজন। আর একটা নাম উনি বলেছেন অর্গানাইজেশন, অর্গানাইজেশন, বাংলাতে এটাকে বলা হয় সাংগঠনিকীকরণ, সাংগঠনিকীকরণ। আর অ্যাডাপ্টেশনকে বলা হয় অভিযোজন। পেঁয়াজে বলছেন এই ডিজ ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে আসার দুটো পদ্ধতি রয়েছে, অভিযোজন আর সাংগঠনিকীকরণ। এইবার এই যে অভিযোজন, এটাও আবার দুটো ভাগে উনি ভাগ করেছেন, যে দুটো প্রসেসের মাধ্যমে এই অ্যাডাপ্টেশন হতে পারে। প্রথমটার নাম উনি বলেছেন অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন, বাংলাতে এটাকে বলা হয় আত্মীকরণ, আত্মীকরণ। আর দুই হচ্ছে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, বাংলাতে এটাকে বলা হয় সহযোজন, সহযোজন। তো কি এগুলো? তো এই যে দুটো প্রসেস, অ্যাডাপ্টেশন মানে কি? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে হাউ টু অ্যাডজাস্ট উইথ দ্য আউটার এনভায়রনমেন্ট, বাইরের যে এনভায়রনমেন্টটা রয়েছে তার সঙ্গে অ্যাডজাস্ট করাটাকেই বলা হয় অ্যাডাপ্টেশন। যেটা আমি বললাম যে ও সবসময় চাইবে যে এটা সম্পর্কে আমি সঠিক উত্তর দেবো, আমাকে বলছে যে এটা কি, আমি আগে কোনোদিন দেখিনি এটা, কিন্তু আমাকে সঠিক উত্তর দিতে হবে। তাহলে ও কি চাইছে?
অ্যাডাপ্টেশন করতে চাইছে, কিন্তু দুটো প্রসেসের মাধ্যমে করবে অ্যাডাপ্টেশন। এক হচ্ছে ও তোমাকে প্রথমেই প্রশ্ন করতে পারে যে এটা কি, নাম বলে দে, তুমি বলে দেবে এটা কাঁঠাল, ও মুখস্থ করে নিল। তাহলে এই যে ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নিল, এই যে ওয়ার্ডটা কাঁঠাল, এই শব্দটা ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নিল ওর স্কিমার ভেতরে, এইটার নাম হচ্ছে অ্যাসিমিলেশন। তাহলে অ্যাসিমিলেশন হচ্ছে যেখানে কোনো সমস্যা নেই স্কিমার বৃদ্ধির, অর্থাৎ যে স্কিমাটা ছিল নতুন ইনফরমেশান এলো, নতুন ইনফরমেশানটা খুব সুন্দরভাবে এর মধ্যে প্রবেশ করে গেল, স্কিমাটা বৃদ্ধি পেয়ে গেল একটুখানি, মানে নলেজ বেড়ে গেল, এটাই হচ্ছে অ্যাসিমিলেশন। কিন্তু যদি বাচ্চাটা এটা মনে করতে না পারে, এটা শিখতে না পারে, তখন ওকে অ্যাকোমোডেশান করতে হবে। অ্যাকোমোডেশান মানে পরিবর্তন, মনে রাখবে চেঞ্জ করবে ও কিছু। যেমন অন্য এক্সাম্পল দিয়ে আমরা যদি শিখতে যাই, যে ধরো বাচ্চাকে তুমি নামতা শেখাচ্ছ, তাহলে ডাইরেক্ট ও নামতা শিখতে পারছে না, তাহলে ও কি করবে, ও বিভিন্ন উদাহরণ ভাববে মনে, বা ওকে তুমি এইভাবেও শেখাতে পারো যে এই কর গুনে শেখাতে পারো, বা ওকে গুলি দিতে পারো যে গুলিগুলো গুনে গুনে তুই কর, বা ওকে ইটের টুকরো দিতে পারো, কাঠের টুকরো দিতে পারো, যা খুশি। তাহলে কি হচ্ছে এখানে, যে ইনফরমেশানটা ডাইরেক্ট প্রবেশ করতে পারছে না স্কিমার ভেতর ওর মাইন্ডের মধ্যে, সেই ইনফরমেশানটাকে ও একটু ঘুরিয়ে নিচ্ছে, ও একটু পরিবর্তন করে নিচ্ছে নিজের বোঝার জন্য। আমরাও অনেক সময় করি, দেখবে আমরা যখন ইংলিশে ভোক্যাব করি, সে ভোক্যাব করার সময় বলি যে এটা খুব শক্ত একটা শব্দ, মনে রাখতে পারবি না, তাহলে এটাকে কোনো একটা কিছুর সঙ্গে তুলনা করে না তুই, যেটাকে আমরা বলি নেমোনিক টেকনিক। তো এই নেমোনিক টেকনিক অ্যাপ্লাই কর, তাহলে তোর মুখস্থ হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশান। ডাইরেক্ট এন্ট্রি নিতে পারছে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটাকেই বলা হয় অ্যাকোমোডেশান বা সহযোজন। তো এই দুটো প্রসেসের মাধ্যমে অ্যাডাপ্টেশান ঘটছে। এইবার তো নতুন ইনফরমেশান একটা চলে এলো, এখানে আর একটা ইনফরমেশান এলো, আর একটা ইনফরমেশান এলো, এইবার এইগুলোকে বাচ্চারা কি করবে, অর্গানাইজ করবে। ওই যে বললাম ও সবসময় কী করে অর্গানাইজ করতে চায়, সাজিয়ে নিতে চায়। তাহলে ও অর্গানাইজ করে নেবে যখন, তখন প্রতিষ্ঠা হয়ে যাবে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য। তো ফ্রেন্ডস, আমি আশা করব অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে অ্যাকচুয়ালি এই ইকুইলিব্রিয়াম জিনিসটা কি। শিশু সবসময় সাম্যে থাকতে চায়, ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, কিন্তু যখনই নতুন কোনো তথ্য আসে তার ব্রেনে বা তার মাইন্ডে, তখনই সেখানে ডিসইকুইলিব্রিয়াম তৈরি হয়। কিন্তু ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে আসার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন, আর একটা হচ্ছে অর্গানাইজেশন বা সাংগঠনিকীকরণ। এই অভিযোজন ডাইরেক্ট যদি ঘটে সেটাকে আমরা বলি অ্যাসিমিলেশন, আর যদি ডাইরেক্ট না ঘটে একটু পরিবর্তনের মাধ্যমে ঘটে সেটাকে আমরা বলি অ্যাকোমোডেশন বা সহযোজন। এবং বিভিন্ন স্কিমার মধ্যে যে একত্রীকরণ সেটারই নাম হচ্ছে অর্গানাইজেশন। তো ফ্রেন্ডস, এতটা তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। তো এইবার আমরা যেটা নেক্সট যাব, খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো থেকেও প্রশ্ন আসে, যেটা আমি শেখালাম এতক্ষণ, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এগুলো থেকে কোশ্চেন পাবে তোমরা, স্কিমা থেকে প্রশ্ন পাবে। নেক্সট আমাদের স্টেজেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেজেস, স্তর, 4টে স্তরের কথা পেঁয়াজে বলেছেন কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত 4টে স্তরে একটা বাচ্চার স্কিমার বিকাশ ঘটে। তো এই 4টে স্তর কি কি? প্রথম হচ্ছে 0 থেকে 2 বছর, তারপরে হচ্ছে 2 থেকে 7 বছর, তারপরে হচ্ছে 7 থেকে 11 বছর, এবং লাস্ট স্টেজ হচ্ছে 11 থেকে 18 বছর। এই যে 4টে স্টেজ, 4টে বয়স, প্রত্যেকটা বয়সের স্কিমার ডেভেলপমেন্ট কিভাবে হয়, প্রত্যেকটা বয়সের বৈশিষ্ট্য কগনিশানের সব কিছু আমরা জানবো, এদের নাম জানবো, কিন্তু এই ভিডিওতে নয়, এর পরের ভিডিওয়, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেক। নেক্সট ভিডিওতে আমরা এই 4টে স্টেজ কমপ্লিট করে নেবো, তাহলে পেঁয়াজে আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ তোমাদের দেখার জন্য। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কোথায় সমস্যা হচ্ছে তোমাদের বুঝতে। এবং এই ভিডিও দেখার পরে অবশ্যই একবার তোমরা টেক্সট বই থেকে পড়ে নেবে পেঁয়াজের থিওরিটা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা তোমাদের। তো আজকে এতটাই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।